অভিষেক বন্দ্যোপাধ্যায় কলকাতা বিমানবন্দরে কি বলছেন শুনবো। তৃণমূল সাংসদরা বাংলায় কে কে ভাষণ রাখেন লোকসভায় প্রথমত ভাষণ শুনবেন, তারপর ভাষণ দেখবেন। এবং আমরা স্পষ্ট করে বলেছি 21শে জুলাই থেকে আমি নিজে বক্তব্যে ঘোষণা করেছি, পরে একটি সেটাকে অনুমোদন করেছেন। আমরা এই অন্তত এই পর্বে এবং ভবিষ্যতেও যখনই সুযোগ পাব যে কোনো ইন্টারভেনশনের ক্ষেত্রে, কোয়েশ্চেন আওয়ার হোক, জিরো আওয়ার হোক, যে কোনো ডিবেটে যখন অংশগ্রহণ করব তখন বাংলায় বক্তব্য রাখব। এবং আজ থেকে সংসদে অপারেশন সিন্দুর নিয়ে আলোচনা শুরু হবে। আমাদের দলের তরফ থেকে সায়নী ঘোষ বক্তব্য রাখবেন, তিনিও বাংলায় বক্তব্য রাখবেন। এবং সারা ভারতবর্ষ জুড়ে, শুধু বাংলা নয়, বিভিন্ন রাজ্যে, বিশেষ করে বিজেপি শাসিত যে রাজ্যগুলো রয়েছে, রাজস্থান, ওদিকে উত্তরপ্রদেশ, উড়িষ্যা, মহারাষ্ট্র, গুজরাট, হরিয়ানা, এই সমস্ত রাজ্যগুলোতে যেখানে বিজেপির সরকার, ডবল ইঞ্জিন সরকার ক্ষমতায় রয়েছে, বাঙালিদের উপর যে পূর্ব পরিকল্পিত অত্যাচার, হিংসার একাধিক ঘটনা, বিজেপির প্রতিহিংসার রাজনীতি, এর বুড়ি বুড়ি উদাহরণ উঠে আসছে যত দিন যাচ্ছে। এবং যারা এসআইআর এর নাম করে বাঙালিদের উপর অত্যাচার করছে, গতকাল আপনারা দেখেছেন বিহারের একটি ঘটনা, যেখানে সাধারণ মানুষের নাম বাদ দিয়ে কুকুরের নামে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ইস্যু করে ভোটার আইডি কার্ড হচ্ছে। মানে মানুষের ভোটাধিকার ছিনিয়ে নিয়ে কুকুরের নামে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ইস্যু করা হয়েছে। এবং সেই কার্ডে লেখা রয়েছে তার নাম হচ্ছে, তার পিতার নাম কি, কুত্তাবাবু। পরিষ্কার। এবং এই রেসিডেন্সিয়াল সার্টিফিকেট হচ্ছে এমন একটা ডকুমেন্ট যেটা এসআইআর এর ক্ষেত্রে ইলেকশন কমিশন, নির্বাচন কমিশন গ্রহণ করছে। সাধারণ মানুষের অধিকার ছিনিয়ে নিয়ে কুকুরের নামে ফেক ভোটার আইডি কার্ড করে যাতে নির্বাচনের সময় ভোট লুট করে বিজেপিকে বাড়তি সুবিধা করে দেওয়া যায়, নির্বাচন কমিশন এই যে পুরো ঘটনাটা জলের মতো পরিষ্কার, দিনের আলোর মতো পরিষ্কার। একটা পার্টিকে খালি সুযোগ করে দেবে বলে তাদের তল্পিবাহক হিসেবে কাজ করে চলেছে, এটা লজ্জা। এবং বিগত দিনগুলোতেও আমরা দেখেছি 2021-এ কুচবিহারে শীতলকুচিতে যখন ইলেকশন কমিশনের আন্ডারে স্টেটের ল অ্যান্ড অর্ডার, তখন কেন্দ্রীয় বাহিনীর একজন নিরীহ একজনকে, প্রবীণ মানুষ, ভোট দিতে এসছেন, তার হাতে কিছু নেই, একটা লাঠি পর্যন্ত ছিল না, তাকে দিনের আলোয় গুলি করে মারল। কোভিডের দ্বিতীয় ওয়েভের সময় যখন এই মহামারীতে সমগ্র দেশ আক্রান্ত, তখন এক ফেজে ইলেকশন না করে 8 ফেজে ইলেকশন করেছে। 2024-এও এদের বৈমাতৃসুলভ আচরণ আমরা দেখেছি। এবং যত দিন গেছে বিজেপির তত চাটুকারিতা, কৃতদাসত্ব এরা করে চলেছে। আমরা প্রতিবাদ করেছি, আমরা সংসদের ভিতরেও করেছি, আমরা বাইরেও করি। দেখুন, নির্বাচন যখনই হোক আমরা প্রস্তুত, আমরা নির্বাচন ফেস করতে আমরা সারা বছর মানুষের পাশে থাকি, আমাদের কোনো অসুবিধা নেই, যখনই হোক। কিন্তু এই যে বিজেপির নির্লজ্জ রাজনীতি, বাংলায় হেরেছে বলে বাংলার মানুষের টাকা বন্ধ, বাংলার মানুষের ভোটাধিকার ছিনিয়ে নেব, বাঙালির উপর অত্যাচার, আক্রমণ, এটা তো বাংলার ইতিহাস সংস্কৃতি জানে না। বাংলার মানুষের, বাংলার বিপ্লবীদের স্বাধীনতা আন্দোলনে কি অবদান, যে মাটি 4টে নোবেল জয়ী দিয়েছে, মাদার টেরেসাকে আমি ধরলে 4টে হবে, আর ডোনাল্ড রসেরও বাংলার সাথে একটা যোগাযোগ ছিল, সেভাবে ধরলে 5টা। তাছাড়া অমর্ত্য সেন রয়েছে, অভিজিৎ বাবু রয়েছে, রবীন্দ্রনাথ ঠাকুর রয়েছে। এরা রবীন্দ্রনাথ ঠাকুরকে বলে, সিপিএম বলতো বুর্জোয়া কবি। বিজেপির সর্বভারতীয় সভাপতি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান জানেন। স্বামী বিবেকানন্দকে এদের কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার বলে বামপন্থী প্রোডাক্ট।
এই বিদ্যাসাগরের মূর্তি ভাঙে বিজেপির নেতারা, অমিত শাহর নেতৃত্ব। তা যাদের নিগরানিতে, যাদের নজরদারিতে বাংলাদেশ থেকে মানুষ ঢুকছে, দায়িত্ব তাদের, দায়িত্ব বিএসএফ এর, দায়িত্ব সিআরপিএফ এর, দায়িত্ব হোম মিনিস্ট্রির, দায়িত্ব অমিত শাহ। এই যে পেহেলগামে যে ভারতবর্ষের 25 জন নাগরিক এবং নেপালের একজন নাগরিক, সব মিলিয়ে 26 জন মারা গেল, সেই 4 জন টেররিস্ট কোথায়? ভারত সরকারের কাছে তো কোনো জবাব নেই। আমি তো স্ট্যান্ডিং কমিটির, এক্সটার্নাল অ্যাফেয়ার্স এর মিনিস্ট্রি স্ট্যান্ডিং কমিটির মিটিংয়ে আমি জিজ্ঞেস করেছি, তারা আমার প্রশ্ন এড়িয়ে গেছে। আমি কোয়েশ্চেন করেছি লোকসভায়, উত্তর পাইনি। আমি লিখিত প্রশ্ন জমা করেছি, তারা কোথায়? যে 4 জন পেহেলগামে দুপুরবেলায় হত্যালীলা চালালো, সেই 4 জন কোথায়? তাদের স্ট্যাটাস, তারা ধরা পড়েছে, তাদেরকে চিহ্নিত করা গেছে। আর বর্ডার থেকে তারা ঢুকলো কি করে? তো মাছি, মশা, আরশোলা, পিঁপড়ে না যে তাদের নিচ দিয়ে ঢুকে গেল আর কেউ দেখতে পেল না। এত বড় বড় AK-47 নিয়ে ঢুকছে আর কেন্দ্র সরকার ঘুমাচ্ছে, দেখতে পায় না। পেগাসাস করে আমাদের ফোনে আড়ি পাততে পারে নির্বাচনের সময়, বাংলা দখল করবে, বিরোধী রাজ্যগুলো দখল করবে বলে, কিন্তু এদের কাছে এই খবর থাকে না। 2019-এও তো একই জিনিস হলো, 40 জন আধা সামরিক বাহিনীর জওয়ান মারা গেছিল এদের গাফিলতির কারণে। আমি বলছি না, তৎকালীন জম্মু অ্যান্ড কাশ্মীরের রাজ্যপাল লেফটেন্যান্ট গভর্নর সত্যপাল মল্লিক বলেছে। এখন যে লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা, সে বলছে ইন্টেলিজেন্স ফেলিওর। তাহলে ইন্টেলিজেন্স চিফকে আপনি আবার এক্সটেনশন দিলেন কেন? কি কম্পালশন রয়েছে? দ্বিতীয়বার সরকার হয়েছে, প্রায় 1 বছর হয়ে গেছে। আপনি বলুন, মানুষ কি সুরাহা পেয়েছে? কি সুরাহা পেয়েছে? খালি বিভাজন, বৈষম্যের রাজনীতি ছাড়া এটা কি করেছে মানুষের জন্য? 1 বছরে বাংলার জন্য কি করেছে? সুকান্ত মজুমদার মন্ত্রী হয়েছে, কবার বাংলার জন্য কটা কথা বলেছে? তাকে যদি কেউ রাস্তায় ঘিরে গালাগালি দেয়, প্রতিবাদ করে, সে চিঠি লিখে স্পিকারকে জানায়, স্বরাষ্ট্রমন্ত্রীকে জানায়, প্রধানমন্ত্রীকে জানায়। বাংলার মানুষের টাকা বন্ধ প্রায় 5 বছর ধরে কবার জানিয়েছে, কটা চিঠি লিখেছে? বলছে বাংলায় রোহিঙ্গারা থাকে। কত রোহিঙ্গা আছে দেশে, বিশ্বে? এদের কাছে কোনো তথ্য রয়েছে? তো অসমীচীন, অশিক্ষিত, জানে না। আর যারা বাংলার মানুষের উপর অত্যাচার করছে, তারা 2021-এ আর 2024-এ যা শিক্ষা পেয়েছিল, 2026-এর শিক্ষা আরো কঠিন হবে, তৈরি থাকুক। বাংলার মানুষ আর যাই হোক মাথা নত করবে না, আমরা মাথা নত করবো না। আর গুজরাট, মধ্যপ্রদেশ, রাজস্থান, মহারাষ্ট্রে যে ঘটনা ঘটছে, আমরা বাংলায়ও ঘটাতে পারি, কিন্তু এটা আমাদের শিক্ষা নয়। বাংলায় অনেক অবাঙালিরা থাকে, আমরা মনে করি তাদেরও একই অধিকার রয়েছে এই মাটির উপর। আমরা কেন বিভাজনের রাজনীতি করব? বিভাজনের রাজনীতি যদি করতে হতো, তাহলে তো একদম কুচবিহার থেকে শুরু করে জঙ্গলমহলের যেখানে বিজেপি ভালো ফল করেছে, তৃণমূল আশানুরূপ বা প্রত্যাশিত ফল 21-এ করতে পারেনি, আমরা সব প্রকল্পের কাজ বন্ধ করে দিতাম, করিনি। আমরা সব জায়গায় যেখানে তৃণমূলের পক্ষে মানুষ ভোট দিয়েছে সেখানেও কাজ করেছি, যেখানে বিপক্ষে ভোট দিয়েছে সেখানেও কাজ করেছি। এটাই তো রাজ্যের সরকারের বা কেন্দ্রের সরকারের রীতিনীতি হওয়া উচিত। এটা দুর্ভাগ্যজনক, এবং আমরা সরব হব। এবং আগামী দিনে বিজেপি যদি ভাবে যে বাংলার মানুষকে পেটে মেরে অপমানিত করে বাংলার মানুষকে শিক্ষা দেবো, আরো কঠোর শিক্ষার জন্য আপনারা নিজেরা তৈরি থাকুন। मैं आपका बात मानता हूं, तो अगर बाहर से कोई आदमी आया है, वो आपका घर से तो कूद के मेरा घर नहीं आया होगा, वो बांग्लादेश का बॉर्डर होते हुए इंडिया में आया होगा। तो बॉर्डर का जिम्मेदार कौन है? बीएसएफ है। किसके अधीन है? गृह मंत्रालय के अधीन है। तो पहले अमित शाह रिजाइन करे, बीएसएफ के चीफ रिजाइन करे, आईबी के चीफ रिजाइन करे, फिर ये सवाल उठाए। भाई आप
आप जो कह रहे हो वो तो सेल्फ कॉन्ट्राडिक्टरी है। आप कह रहे हो बांग्लादेशी घुस गया, तो घुसाया तो आपने ही है भाई। ये तो ऐसा बात नहीं है कि बंगाल से बिहार चले गए या बंगाल से झारखंड चले गए, यहाँ तो बॉर्डर्स है, तो आए कैसे? और मान लो बंगाल छोड़ दो आप, पहलगाम में जो घटना हुआ वहां पे पुलिस सेंटर के अंडर है, आपका बीएसएफ सेंटर के अंडर है, ठीक है। जम्मू एंड कश्मीर का स्टेटहुड अभी तक लौटा नहीं है, तो पुलिस भी केंद्र के पास है और बीएसएफ भी केंद्र के पास है। तो क्या कर लिया? 4 जो आतंकवादी पाकिस्तान होते हुए पहलगाम में आया, पहलगाम कोई पाकिस्तान से सटा हुआ 5 किलोमीटर के अंदर नहीं है, तो बॉर्डर से 100 किलोमीटर दूर है। कैसे आया और कैसे वापस गए बड़े बड़े बंदूकों के साथ? तो पहले गृह मंत्री इस्तीफा दे, बीएसएफ के जो डीजी है वो इस्तीफा दे, इंटेलिजेंस ब्यूरो के जो चीफ है वो इस्तीफा दे, फिर ये सवाल उठाए। उनको शर्म आनी चाहिए। ये बंगाल की बात नहीं है, हर जगह हो रहा है। जम्मू एंड कश्मीर कहाँ है और बंगाल कहाँ है? देखो, पाकिस्तान से आतंकवादी घुस रहे और मार के वापस जा रहे हैं। हमें पता नहीं है कि वो कहाँ है, वो किस जगह पे, किस कोने में, कहाँ पे, जमीन में या आसमान में छुपे हुए हैं या हवा में मिल गए हैं, किसी को पता नहीं है। और 3 महीने से ज्यादा हो गया है। तो ये किसका व्यर्थता है, किसका फेलियर है? सेंट्रल गवर्नमेंट का है। तो पहले आप इस्तीफा दो, फिर ये सवाल की उंगली उठाओ, ठीक है। थैंक यू।